জিম্মিদের ছবি প্রকাশ করে প্রাণনাশের হুমকি হামাসের। নিষেধাজ্ঞা আরোপ করতে চাওয়া দেশগুলো পরমাণু চুক্তি বিরোধী বলে অভিযোগ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। সুদানের মসজিদে আরএসএফের হামলায় ৭০ জন নিহত। ইরাকের কারবালায় সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন। সৌদি আরবে সামরিক পোশাক কারখানা বেসরকারীকরণের উদ্যোগ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং ত্রাণ সহায়তা উন্মুক্ত করার জন্য আবারও হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এবার তারা জিম্মি ইসরায়েলি নাগরিকদের ছবি প্রকাশ করে তাদের প্রাণনাশের সতর্কতা জারি করেছে। এদিকে নেতানিয়াহু হামাসের কাছে বন্দীদের হত্যা করতে সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছে জিম্মি ইসরায়েলিদের স্বজনরা। অন্যদিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে গ্রিসে। শনিবার গ্রিসের রাজধানী এথেন্সে সরকারের প্রতি ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা বন্ধের দাবি জানায় আন্দোলনকারীরা। যারা ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায় তারা মূলত পরমাণু চুক্তিকে বাধাগ্রস্ত করছে, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সকে নিয়ে E3 জোট ও তাদের কিছু মিত্ররা ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা করছে, কিন্তু তারা জানে না ইরানিদের থামানো যাবে না। শুক্রবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে চায়না বলছে এটি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার প্রতিবন্ধক। অন্যদিকে পেজেশকিয়ান পরমাণু কর্মসূচি অব্যাহত রাখতে দৃঢ় অবস্থানের ঘোষণা দেন। সুদানের একটি মসজিদে ড্রোন হামলায় ৭০ জনের বেশি মুসল্লি নিহত হয়েছে। শুক্রবার উত্তর দারফুর রাজ্যের রাজধানী শহরে এই হামলা চালায় আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস। আরএসএফকে দায়ী করে দেশটির সেনাবাহিনী ও ত্রাণকর্মীরা জানায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়ে থাকতে পারে। দারফুর ভিকটিম সাপোর্ট অর্গানাইজেশন জানায় স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই হামলা চালানো হয়। এতে মসজিদটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ২০২৩ সাল থেকে দেশটির সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতার লড়াইয়ে লিপ্ত মিলিশিয়া গোষ্ঠী আরএসএফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুই পক্ষের সংঘর্ষের ফলে সৃষ্ট গৃহযুদ্ধে কমপক্ষে ৪০,০০০ মানুষ নিহত হয়েছে। এছাড়া প্রায় ১২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুতির শিকার হওয়ার পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়েছে। ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায় সৌরচালিত বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছে দেশটির বিদ্যুৎ বিভাগ। রবিবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই কেন্দ্রটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এবং এটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। তেল সমৃদ্ধ দেশটির বিদ্যুৎ উৎপাদনে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানির চুক্তি ভেস্তে যাওয়ার পর এটি উদ্বোধন হলো। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের সৌর বিদ্যুৎ প্রকল্পের জাতীয় দলের প্রধান নাসের করিম আল সুদানি জানান, এটি দেশের প্রথম সৌর বিদ্যুৎ প্লান্ট। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক পৃথিবীর পঞ্চম বৃহত্তম জ্বালানি তেল সমৃদ্ধ এবং সর্বোচ্চ রপ্তানিকারক দেশগুলোর একটি। তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য, যার সূচনা হয়েছিল বাগদাদ থেকে। জ্বালানি সমৃদ্ধ এই দেশটি ১২,০০০ মেগাওয়াট সক্ষমতার সোলার পাওয়ার প্লান্ট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রথমটি রবিবার ইরাকের ঐতিহাসিক নগরী কারবালায় উদ্বোধন হয়েছে। প্রকল্পটি ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে, যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তেল সমৃদ্ধ দেশটির বিদ্যুৎ উৎপাদনে তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানির চুক্তি ভেস্তে যাওয়ার পর এটি উদ্বোধন হলো। যুদ্ধবিধ্বস্ত দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকাংশে হারিয়ে ফেলে, যে কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে ইরান সহ অন্যান্য দেশের গ্যাসের উপর নির্ভর করতে হয়। বর্তমানে দেশটির মোট উৎপাদন ক্ষমতা ২৬ থেকে ২৮,০০০ মেগাওয়াট, যার মধ্যে ৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় ইরানের সরবরাহকৃত গ্যাসে।
বিশাল মরু অঞ্চলে ঘেরা ইরাকে 120 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এয়ার কন্ডিশনিং ছাড়াই নাগরিকদের দিন পার করতে হয় বিদ্যুতের অভাবে, যে কারণে উচ্চ মূল্যে ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতে হয় ইরাকিদের। বাগদাদের একটি মাংস বিতানের মালিক হোসেন সাদ বলেন, জেনারেটরই এখন তাদের মূল ভরসা। এটা শুধু আমার কষ্টই নয়, সমগ্র ইরাকি জনগণের কষ্ট। শুধু কষাই নয়, মুরগির দোকান, দই পনিরের দোকান থেকে সবার সমস্যা। আমি এখন প্রতি মাসে 3000 দিনার, যা প্রায় $200 সমান অতিরিক্ত জেনারেটর বিল দিই। সমুদ্র উপকূলীয় সীমান্ত রেখা সংকীর্ণ হওয়ায় ইরাকের জ্বালানি আমদানি রপ্তানি অনেকাংশেই পাইপলাইন নির্ভর। তুর্কমেনিস্তান থেকে সম্ভাব্য চুক্তির আওতায় ইরান হয়ে গ্যাস আমদানির কথা ছিল, কিন্তু ইরানের উপর নিষেধাজ্ঞার কারণে আমেরিকার অনুমোদনের প্রয়োজন পড়ে, আর তা প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। ইরাকের বিদ্যুৎ উপমন্ত্রী আদেল করিম জানান, আমেরিকান আপত্তির কারণেই তারা চুক্তিটি স্থগিত করেছেন। দুর্ভাগ্যবশত তুর্কমেনিস্তানের সঙ্গে চুক্তিটি স্থগিত করে দেওয়া হয়েছে। আমেরিকানরা এটি এগিয়ে নিতে রাজি না। আমরা যদি এটি এগিয়ে নেই, তাহলে ওয়াশিংটন আমাদের ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। দেশের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি দূর করার লক্ষ্যে বৃহতাকারে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে ইরাক। আদেল করিম বলেন, 12,500 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্রকল্প প্রক্রিয়াধীন। প্রকল্পগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হলে কুর্দি অঞ্চল বাদে ইরাকের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় 50,000 মেগাওয়াটের বেশি। কারবালার নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক সাফা হোসেন জানান, বাবিল প্রদেশে নির্মাণাধীন আরেকটি প্রকল্পের সক্ষমতা হবে 225 মেগাওয়াট। এছাড়া বসরা প্রদেশে 1000 মেগাওয়াটের পৃথক প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। সামরিক পোশাক কারখানা সম্পূর্ণরূপে বেসরকারি মালিকানায় হস্তান্তরের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সামরিক ইউনিফর্ম উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলিটারি ইন্ডাস্ট্রিজ কোম্পানি বিক্রির জন্য দরপত্র আহ্বানের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, 16 অক্টোবর পর্যন্ত দেশি বিদেশি বিনিয়োগকারী দরপত্র জমা দিতে পারবে। বেসরকারি কারণ সম্পন্ন হলে জেনারেল অথরিটি ফর মিলিটারি ইন্ডাস্ট্রিজের নিয়ম অনুসারে মালিক কোম্পানির লাইসেন্স প্রাপ্ত হবে। মিলিটারি অথরিটির চাহিদা মতো সামরিক ইউনিফর্ম এবং বেসামরিক পোশাক উৎপাদনেরও অনুমতি পাবে চুক্তিবদ্ধ নতুন কোম্পানি। সৌদি আরবের রাজধানী রিয়াদের ধীরাব স্টেডিয়ামে জমকালো উদ্বোধনের মাধ্যমে পর্দা উঠেছে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর। মধ্যপ্রাচ্যের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল, যেখানে খেলছেন বাংলাদেশ ও পাকিস্তানের 50 জন আইকনিক ক্রিকেটার এবং তাদের সঙ্গে প্রবাসী বাংলাদেশি প্রতিভাবান খেলোয়াড়রাও। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবে উদ্বোধন হল প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ 2025-এর ক্রিকেট টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ হাসান এবং প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটোয়ারি রুবেল। প্রবাসীর বুকে এটি আয়োজন করছি প্রবাসীদের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে। অনেকেই সহযোগিতা করেছেন, আবার অনেকে মনে মনে চিন্তা করেছিলেন এটি আদৌ সম্ভব হবে কিনা। আপনারা উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম প্রবাসে এত বড় পরিসরে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করায় প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আয়োজক টিমদেরকে, আয়োজক কমিটিদের সবাইকে ধন্যবাদ জানাই। বাঙালি বা বাংলাদেশি সবসময় ক্রিকেট পছন্দ করে, তো এই প্রবাসের মাটিতে বা ইনফ্যাক্ট সৌদি আরবে এসে যে প্রবাস বাংলা যে একটা টুর্নামেন্ট আয়োজন করছে, তার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়া উচিত। মধ্যপ্রাচ্যের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি দল। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা কিংস বনাম ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ও অপর ম্যাচে কুমিল্লা স্টার্স বনাম বরিশাল বাদশাস। সৌদি আরবে ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে শুরু হওয়া এই টি20 ক্রিকেট টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি ও ক্রীড়ার পরিচয় বহন করছে আন্তর্জাতিক পরিসরে। আজকের টুর্নামেন্টটা আমার মনে হয় সৌদি আরবের সবচেয়ে আপনার বড় টুর্নামেন্টে ইতিমধ্যে বাংলাদেশ বলেন সারা বিশ্বে সব জায়গায় সর্বোচ্চ লেভেলে সারা পেয়েছে, যেহেতু প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এই টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আয়োজন আরো বড় পরিসরে হবে। এবারের টুর্নামেন্টে এম্পায়ারের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের নুরুল ইসলাম নাহিদ এবং পাকিস্তানের মোহাম্মদ আকরাম, যারা আন্তর্জাতিক মানের রেফারিং এর মাধ্যমে খেলার মান আরো উন্নত করতে সাহায্য করছেন।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পর্যাপ্ত নিরাপত্তা, সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজনে দর্শকরা উপভোগ করছেন প্রিয় খেলোয়াড়দের খেলা। এতে খুশি আয়োজক কমিটিও। এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই একসাথে মিলে এই টুর্নামেন্টকে সফল করার জন্য কাজ করব। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমের প্রতীক হয়ে উঠেছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।